Yeah. So thank you everyone. As you all know that I have already taken an orientation class with you. আমি অলরেডি তোমাদের সঙ্গে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি এবং সেখানে কয়েকটা বেসিক কথা তোমাদের এই এক্সামিনেশন নিয়ে এবং এই L1 সাবজেক্টটা নিয়ে বলার চেষ্টা করেছি। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা অফ রাখো, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমাদের ডেটা খরচা কম হবে। ঠিক আছে, ভিডিও অফ রাখলে ডেটা খরচা কম হবে। ভিডিও এবং অডিওটাকে কমপ্লিটলি মিউট রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি ভিডিও রাখছি কারণ আমাকে তো বলতে হচ্ছে, তাই আমি ভিডিওটাকে অন রাখছি যাতে আমার এক্সপ্রেশনটাকে তোমরা বুঝতে পারো। বেশ, তো যেটা মূল বিষয়, সেই মূল বিষয়টা হচ্ছে যে এখনো অনেক ছেলে মেয়ে জয়েন করছে। হ্যাঁ, যে মূল বিষয়, সেই মূল বিষয়টা হচ্ছে যে আমাদের L1 এর সিলেবাস, এই সিলেবাসটা কি এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং এই L1 সাবজেক্টটা কি, এই বিষয় নিয়ে আমি অলরেডি আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা আগের দিনের ক্লাস করেছো তারা জানো। আজকের ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে এই অল্প অল্প কয়েকটা বিষয়গুলো একটু বলে নেব, নিয়ে আবার সিলেবাসের মেইন সাবজেক্টে আসার চেষ্টা করব। সো অ্যাজ ইউ অল নো, তোমরা এটা জানো, তোমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 বা L1। ওকে, L1 হচ্ছে বেসিক্যালি কম্পালসারি ইংলিশ ফর BA জেনারেল। ফলে এই বিষয়টা একটু প্রত্যেকে মাথায় রাখো, যারা BA জেনারেল কোর্স যাদের রয়েছে তাদের এই কম্পালসারি ইংলিশটা পড়তে হবে। কেউ কিছু বলছো না? যারা এই BA জেনারেল রয়েছে তাদের এই কম্পালসারি ইংলিশটা পড়তে হবে। দিস L1 or compulsory English is different from generic elective or GE। জেনারিক ইলেকটিভ ইংরেজি হচ্ছে তোমরা যে দুটো মেইন সাবজেক্ট নিয়ে পড়ছো, ধরা যাক বেঙ্গলি বা হিস্ট্রি নিয়ে কেউ পড়ছো, বা ধরা যাক বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেউ পড়ছো, সেইখানে যদি কেউ জেনারিক ইলেকটিভ রাখে তাহলে সেটা ইংলিশ হতে পারে, কিন্তু সেটা আলাদা এবং সেটা সংখ্যা খুব কম ছেলে মেয়ে নেয়, 2 জন বা 3 জন নেয়, কারণ সেটা খুবই ডিফিকাল্ট। কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 যে ইংরেজিতে তোমাদের রয়েছে এটা কিন্তু তোমাদের কম্পালসারি, মনে থাকবে। এবং তোমাদের যে মানে সিলেবাস, যেটা সেই সিলেবাস অনুযায়ী এবারের যে CBCS এর কোর্স স্ট্রাকচার, সেই কোর্স স্ট্রাকচার অনুযায়ী তোমরা যদি একটু স্ক্রিনের দিকে নজর রাখো তাহলে তোমাদেরকে আমি আবার আরেকবার বলে দিচ্ছি তোমাদের কোন কোন সাবজেক্টগুলো এবারে পড়তে হবে। এক সেকেন্ড। হ্যাঁ, তো তোমরা যদি স্ক্রিনের দিকে নজর রাখো তাহলে দেখতে পারবে তোমাদেরকে পড়তে হচ্ছে একটা ডিসিপ্লিন 1 আর একটা ডিসিপ্লিন 2, অর্থাৎ যে দুটো পাস কোর্সের মেইন দুটো সাবজেক্ট। এটা ছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, যেটা হচ্ছে আমি যেটা পড়াবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ L1। এছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে ENVS পুরোটাই MCQ, আমি আগের দিনে বলেছিলাম OMR শিটে উত্তর দিতে হবে। এছাড়া যে দুটো ডিসিপ্লিন, এই দুটো ডিসিপ্লিন তোমাদেরকে চুজ করতে হবে, বা তোমরা অলরেডি এখানটা চুজ করেছো, তোমরা চাইলে সেটা বদলাতেও পারো যখন রেজিস্ট্রেশন করবে। আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের দুটো গ্রুপ অ্যাভেলেবেল। একটা গ্রুপে আছে বেঙ্গলি, এখানে ইংলিশ হবে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ইকোনমিক্স। আর একটা গ্রুপে আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি। এই ইংরাজি আর আজকে যে আমি ইংরেজিটা পড়াবো দুটো এক জিনিস নয়, এই ইংরেজিটা আলাদা। যদি এই ইংরেজিটা নাও তাহলে তোমাদের দুটো ইংরেজি পড়তে হবে, যেটা বেশ ডিফিকাল্ট হবে। ফলে আমি অ্যাডভাইস করি না সবাইকে জেনারিক ইলেকটিভ ইংরেজি নিয়ে পড়ানোর জন্য। তো চুজ করতে পারো এই গ্রুপ থেকে যে কোনো একটা সাবজেক্ট, বাংলা, সংস্কৃত, ইকোনমিক্স, ইংরাজির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট। আর এই গ্রুপ 2 হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি, এর মধ্যে একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট। কেউ চাইলে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স একসঙ্গে নিতে পারবে না, কারণ দুটোই একই গ্রুপে রয়েছে, মনে থাকবে। ফলে এই যে দুটো গ্রুপ রয়েছে
একটাতে সমস্ত লিটারেচারের সাবজেক্ট, বেঙ্গলি, সংস্কৃত, ইংরেজি এবং ইকোনমিক্স, আর একটা গ্রুপে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন। এই দুটো গ্রুপ থেকে একটা একটা সাবজেক্ট চুজ করতে হবে। চুজ করে তোমাদের এই ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2 চুজ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? এই দুটো থাকবে, হ্যাঁ এই দুটোতে থাকবে তোমাদের এই দুটো যে সাবজেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে আলাদা করে পড়তে হবে কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং আলাদা করে পড়তে হবে ইএনভিএস। এই 4টে পেপারের পরীক্ষা হবে তোমাদের 5 মাস বা 6 মাস বাদে, যখন সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের। টোটাল 325 নম্বরের পরীক্ষা, দুটো সিসি, দুটো ডিসিপ্লিনের, দুটো কোর কোর্স, একটা L1 বা ল্যাঙ্গুয়েজ কোর কোর্স এবং একটা এইসিসি এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটাকে বলা হয় এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস। স্যার ইএনভিএস ওইটা কোন সাবজেক্টটা? এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিদ্যা। রাখতেই হবে? রাখতেই হবে, পরিবেশ বিদ্যা কম্পালসারি পড়তেই হবে। যেরকম ভাবে ইংরেজি কম্পালসারি, পরিবেশ বিদ্যা কম্পালসারি। বলো, আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বলছিলাম স্যার, ডিসিপ্লিন 1 এ যে আমি নিয়েছো, আচ্ছা বেঙ্গলি আছে এবং পল সায়েন্স আছে। বেশ, ডিসিপ্লিন 1 এ বেঙ্গলি আছে, ডিসিপ্লিন 2 তে পল সায়েন্স আছে, তাই তো? না স্যার, ডিসিপ্লিন 1 এ আছে বেঙ্গলি এন্ড পল সায়েন্স। এর কি করে থাকতে পারে? যে কোনো একটা থাকবে। হ্যাঁ, যে কোনো একটা থাকবে ডিসিপ্লিন 1 এ। তুমি দুটো চুজ করেছো, তাই তো? তার মধ্যে থেকে যে কোনো একটা রাখা হবে, তোমাকে বেঙ্গলি রাখা হবে। মানে এ তে বেঙ্গলি নিয়েছি আর বি তে পল সায়েন্স নিয়েছি। বেশ 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 বেশ। আর পর ডিসিপ্লিন 2 এ যাব, এখানে আবার স্যার ইংলিশ নিয়েছি, আবার নিচে আমার জিওগ্রাফি। জিওগ্রাফি আর কি? আর ইংলিশ। জিওগ্রাফি আর ইংলিশ। তো সেক্ষেত্রে তোমার যেহেতু প্রথম প্রেফারেন্স আছে বাংলা, আর কি আছে? আর জিওগ্রাফি, তাই তো? হ্যাঁ, তাহলে তোমাকে হয়তো বাংলা এবং জিওগ্রাফি দেওয়া হতে পারে। ঠিক আছে, যেহেতু তুমি তোমার প্রথম প্রেফারেন্স দুটো আছে, তুমি বাংলা আর জিওগ্রাফি তোমাকে দেওয়া হতে পারে। আর তুমি যেটা করবে, তুমি যখন ফর্ম ফিল আপ করবে, ফাইনালি যখন ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করবে, তখন দেখে নেবে যে কোন সাবজেক্টটা তুমি নিতে চাও ফাইনালি। তুমি কি বিএ জেনারেলে পড়ো? তুমি কি বিএ জেনারেলে পড়ছো না অনার্স পড়েছো? হারিয়ে গেল ভয়েসটা। তো তোমাদের সবাইকে একটু বলে দিই, যেটা ও প্রশ্নটা করছিল, অনেকেই প্রশ্ন করছে যে স্যার উচ্চ মাধ্যমিকের পরে যে ফর্ম ফিল আপটা করেছি, সেই ফর্ম ফিল আপে যে সাবজেক্টটা লিখেছি সেই সাবজেক্টেরই থাকবে কি থাকবে? এরকম কোনো মানে নেই। তোমরা ফাইনালি যখন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হবে, যখন ফর্ম ফিল আপ হবে, তখন যে সাবজেক্টটা ডাকবে সেই সাবজেক্টটাই ফাইনালাইজ থাকবে। এবার অনেকেই যেটা পাস কোর্সের স্টুডেন্টদের অনেকেরই যেটা মনে হয় যে জিওগ্রাফি বা ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট লাগলে আমি লাভবান হব, এই ধারণাটা সবসময় ঠিক নয়। তার কারণ এমন কোনো সাবজেক্ট নিও না যেটা পরবর্তীকালে কোনো কাজেই লাগবে না। ধরা যাক তুমি বিএ জেনারেল নিয়ে পড়ছো, সেক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড একেবারেই স্ট্রং নয়, তুমি ইকোনমিক্স নিয়ে বসে থাকবে। এবার মুশকিলটা হচ্ছে, এটা তোমার পরবর্তীকালে তো খুব বিরাট কাজে লাগবে না। বা তুমি ধর জিওগ্রাফি নিলে, তোমার পরবর্তীকালে কি কাজে লাগছে? ফলে এরকম কোনো মানে নেই যে আমি ইকোনমিক্স বা জিওগ্রাফির মতো সাবজেক্ট পড়লেই মানে সেটা আমার দারুণ কাজে লাগবে, এরকম কোনো মানে নেই। তুমি হিস্ট্রি এবং বেঙ্গলির মতো সাবজেক্ট নিয়েও তোমার পরবর্তীকালে অনেক কাজে লাগতে পারে। ফলে এইটা মাথায় রেখে কিন্তু ফাইনাল সিলেকশন করবে। কারণ এরকম হলো যে ধরা যাক মানে তুমি এই পার্টিকুলার সাবজেক্টটা তোমার এবিলিটির বাইরে, তুমি স্কোর করতে পারলে না, ফলে তোমার এবিলিটি, তোমার পোটেনশিয়াল সবকিছুর কথা মাথায় রেখে সাবজেক্টে সিলেকশন করবে। এটা মাথায় রেখো। সাবজেক্টের দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ তে আছে বেঙ্গলি, সংস্কৃত, ইকোনমিক্স আর ইংলিশ, আর গ্রুপ বি তে রয়েছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি। এবার তুমি কখনোই গ্রুপগুলো মেলাতে পারবে না, মানে তুমি একই সঙ্গে হিস্ট্রি এবং জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি নিতে পারবে না। তোমাকে নিতে গেলে সংস্কৃত এবং পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি এবং এডুকেশন, সংস্কৃত এবং জিওগ্রাফি, এরকমই তোমায় নিতে হবে। বুঝতে পেরেছো? স্যার বলছি যে ফার্স্ট ইয়ারে 4টা সাবজেক্ট, তো 4টে সাবজেক্ট। তাহলে আমার ফর্ম ফিল আপের সময় 5টা হয়েছে যে?
এটা হতেই পারে না। ফর্ম ফিল আপের সময় 5টা কি কি নিয়েছো? বাংলা বাংলা ইংরেজি ইংরেজি আর রাষ্ট্রবিজ্ঞান ভূগোল ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল আর সংস্কৃত। এটা হতেই পারে না। এটা যেটা ঘটেছে সেটা হচ্ছে তুমি এক একটা সাবজেক্টকে দুটো করে কাউন্ট করছো, মানে তুমি অপশন 1-এ বাংলার সংস্কৃত কাউন্ট করছো, যে কোনো একটা থাকবে তোমার। বুঝতে পেরেছো? স্যার স্যার স্যার, ওটা আমি কি করে বুঝবো তাহলে? ওটা তোমাকে নিজেকেই বুঝতে হবে। কিভাবে বুঝবে? সেটা হচ্ছে তুমি ডিসাইড করো যে তুমি কোন সাবজেক্টটা নিয়ে পড়ছো। তোমার কাছ থেকে দুটো অপশন চাওয়া হয়েছে, কিন্তু তারপরে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোনটা এখন করতে চাও। তার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সঠিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হতে হবে। যে হোয়াটসঅ্যাপ, ধরো তুমি বাংলা নিয়ে পড়তে চাও, তুমি বাংলার গ্রুপের মেম্বার হলে, গিয়ে বাংলার ক্লাস করলে, বাংলার সিলেবাসটা দেখলে। আমি প্রত্যেককে দেখাচ্ছি, স্ক্রিনের মধ্যে একটু দেখার চেষ্টা করো। প্রত্যেকের মোবাইল রয়েছে। বারডোয়ান ইউনিভার্সিটি জেনারেল সিলেবাস। তোমরা যেহেতু প্রত্যেকেই বিএ জেনারেল নিয়ে পড়ছো, কারণ এই যে বর্ধমান ইউনিভার্সিটি বিএ জেনারেল সিলেবাস, আমি এর লিঙ্কটা ভালো করে দেখো তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, যাতে তোমরা এই লিঙ্কটা দেখতে পারো। এখানে যাবে, গিয়ে প্রত্যেকটা যে জেনারেল সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি আন্ডার সিবিসিএস এই 2017-18, ঠিক আছে, এই বা 20-21 যেটা 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 দেওয়া হয়েছে, মানে লেটেস্টটাই দেখবে, সেটা খুলবে। ধরা যাক এডুকেশনটা খুলবে, খুলে দেখবে কোন সিলেবাসটা তোমাদের ইজি লাগছে। যে সিলেবাসটা তোমাদের ইজি লাগবে, যে সিলেবাসটা তোমাদের 2-1 দিন ক্লাস করে মনে হবে যে এই ক্লাসটা ভালো হবে, তাহলে সেই সাবজেক্টটাই তোমরা আলটিমেটলি রেজিস্ট্রেশনের সময় চুজ করবে। বুঝতে পেরেছো? ফলে এটা তোমাদের উপরে যে তোমরা কোন সাবজেক্ট চুজ করবে, তোমরা কোন সাবজেক্টটা সিলেক্ট করে পড়তে চাও, ইট ইজ অ্যাবসলিউটলি আপন ইউ। এটা তোমাদের উপরে, তোমরা সিলেক্ট করবে কোন দুটো সাবজেক্ট নিয়ে পড়তে চাও। স্যার অনার্স থাকলে তোমরা এই ক্লাসটা করছো কেন? কারণ অনার্স থাকলে তোমাদের L1 নেই, এটুকু শিওর। ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে স্যার। যদি কারো কোনো সাবজেক্টে অনার্স থাকে, তাহলে তারা এই ক্লাসটা কেন না করে? কারণ তাদের L1 নেই। L1 আছে শুধুমাত্র বিএ জেনারেলের, বিএসসি জেনারেল নয়। ক্লিয়ার? লিংকটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো পরে, ঠিক আছে? স্যার যখন ফর্ম ফিল আপ করব বলো, স্যার অপশন থাকে? আরেকবার বলো, শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। স্যার যখন ফর্ম ফিল আপ করবে, স্যার তখন কি অপশন থাকবে যে এইটা নিবি? হ্যাঁ অবশ্যই, তোমাদেরকে এই গ্রুপের অপশনগুলো চলে আসবে। যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের এই ড্রপ ডাউন মেনু যেরকম থাকে, সেই ড্রপ ডাউন মেনুতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 চলে আসবে। গ্রুপ 1-এ বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ইকোনমিক্স থাকবে। গ্রুপ 2-তে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি থাকবে। যে কোনো একটা করে চুজ করতে হবে। ড্রপ ডাউন মেনু থাকবে ফর্ম ফিল আপ করার সময়। ফর্ম ফিল আপের আগে অব্দি তোমাদের কাজ হচ্ছে দুটি সাবজেক্ট, মানে পাসের ক্ষেত্রে চুজ করা, কোন দুটি সাবজেক্টে তোমরা পড়বে। বুঝতে পেরেছো? বলো। স্যার বলছি যে বেঙ্গলি আর পলিটিক্যাল সায়েন্স নিলে হবে? হবে। দুটো ডিফারেন্ট গ্রুপ নিলেই হবে। এত শক্ত বিষয় নয়, এটা অত্যন্ত সহজ বিষয়। তোমরা ফালতু কনফিউজ করছো। দুটো ডিফারেন্ট গ্রুপ, বেঙ্গলি হিস্ট্রি নিতে পারো, সংস্কৃত হিস্ট্রি নিতে পারো, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, আবার একই রকম ভাবে সংস্কৃত, ফিলোসফি নিতে পারো, এরকম। বলো। স্যার বলছি আমাদের তাহলে যে দুটো বেঙ্গলি থাকবে? দুটো বেঙ্গলি তোমাদের হ্যাঁ। কি করে থাকবে? এই সেমিস্টার কি করে থাকবে? এর পরের সেমিস্টারে থাকবে দুটো বেঙ্গলি। এর পরের সেমিস্টারে 3টে বেঙ্গলি হতে পারে। এই সেমিস্টারে দুটো বেঙ্গলি কি করে হবে? কি মুশকিল! কোথায় আমি কি বললাম? দুটো বেঙ্গলি কি করে থাকবে? ডিসিপ্লিন 1-এ একটা সাবজেক্ট, ধরা যাক বাংলা নিলে, ডিসিপ্লিন 2-তে পলিটিক্যাল সায়েন্স নিলে, তারপরে তো ইংরাজি এবং ENVS পড়তে হবে। এর পরের বারে তোমাকে বাংলা নিতে হবে। এর পরের বারে কম্পালসারি বেঙ্গলি রয়েছে, ধরা যাক তোমার ডিসিপ্লিন 1-এ বাংলা রয়েছে, আবার তোমার সেটা পরের সেমিস্টারে, সেটা এই সেমিস্টারে নয়। সেকেন্ড সেমিস্টারে 3টে বাংলা পর্যন্ত হতে পারে। ডিসিপ্লিন 1 বাংলা, ডিসিপ্লিন 2 পলিটিক্যাল সায়েন্স, তোমাকে L1 হচ্ছে ইংরাজি আর L2 হচ্ছে কি
L2 হচ্ছে বাংলা, মনে থাকবে? L1 ইংরাজি, L2 বাংলা। ফলে সেমিস্টার 2 তে গিয়ে বাংলা থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, আবার বাংলা থাকতে পারে। আবার এখানে কমিউনিকেটিভ ইংলিশ আর MIL হচ্ছে বাংলা, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, তার মধ্যে বাংলা পড়ে। বেশিরভাগ লোকজনই বাংলা নেয়, 98% লোকজন বাংলা নেয়। তাহলে 3টে বাংলা থাকবে সেমিস্টার 2 তে গিয়ে, হতেই পারে এরকম, অনেকেরই 3টে বাংলা হয়েছে। কিন্তু সে তো সেমিস্টার 2 তে, আগে সেমিস্টার 1টা বোঝো, তাহলে গিয়ে 2টা বুঝে যাবে। সেমিস্টার 1-এ তোমরা যে সাবজেক্টটি পড়বে সেই সাবজেক্টের যে দ্বিতীয় পেপারটা সেটা সেমিস্টার 2 তে গিয়ে পড়বে। মানে যদি এখানে বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স নাও, তাহলে বাংলার দ্বিতীয় পেপারটা এখানে পড়বে, পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় পেপারটা এখানে পড়বে, আবার বাংলা হবে। আর এখানে যদি বাংলা নাও তাহলে বাংলা। আবার সেমিস্টার 3 তে গিয়ে আবার এখানে তুমি বাংলা পড়বে, আবার পলিটিক্যাল সায়েন্স পড়বে, আর 3 নম্বর পেপারটা CC3 পড়বে, আবার ইংরেজি ফেরত আসবে। আর ACC তে তোমাকে যে কোনো ওই বাংলা এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে সেমিস্টার 3 তে। স্যার অনার্স করলে কি ইংলিশ থাকবে না? অনার্স পড়লে তাদের ইংরেজি থাকবে না। পলিটিক্যাল সায়েন্স যদি অনার্স দিই তাহলে কোন কোন সাবজেক্টে থাকবে? এবার সেই প্রশ্নের উত্তরে অন্য জিনিসটা বলে দিচ্ছি, সেটা আজ মানে এই ক্লাসে আমার বলার কথা নয়, তাও আমি বলে দিচ্ছি, একবার দেখে নাও। সেটা হচ্ছে যে যদি পলিটিক্যাল সায়েন্স পড়ো তাহলে পলিটিক্যাল সায়েন্সের CC1 আর CC2 পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে জেনারিক ইলেকটিভ G1, এই G1টা কোনটা চুজ করবে? যে গ্রুপ দেখালাম সেই গ্রুপ থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করবে। তুমি যে কোনো একটা গ্রুপ থেকে, ধরো তুমি এখানে বাংলা চুজ করলে, এখানে তুমি ইংরেজি চুজ করতে পারো, কিন্তু সেই ইংরেজিটা অন্য ইংরেজি, সেটা জেনারিক ইলেকটিভের ইংরেজি, সেটা L1 নয়। জেনারিক ইলেকটিভের ইংরেজি অনেক ডিফিকাল্ট ইংরেজি, সেটা আমি সবাইকে নিতে বারণ করি, কারণ বেশিরভাগ লোকজনই নেয় এবং ফেল করে। ফলে সেটা তো মানে কাম্য নয় যে সাবজেক্ট নিয়ে সাবজেক্টে ফেল করে গেলে। ফলে এই জন্য এই G1 এর সাবজেক্ট আমি বলি, তোমরা ধরো কেউ হিস্ট্রি নিলে, কেউ বাংলা নিলে, যে যা ইচ্ছে নিলে, এবং ENVS পড়বে। তাহলে অনার্সের ফার্স্ট সেমিস্টারে দুটো কোর কোর্স, একটা জেনারিক ইলেকটিভ, যে কোনো সাবজেক্ট জেনারিক ইলেকটিভ নিতে পারো, যে দুটো গ্রুপ দেখলাম সেই দুটো গ্রুপ মেনটেন করে, আর তোমাদেরকেও ENVS দিতে হবে। ENVSটা সবারই এক, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওটা রাখতে হবে, ENVS রাখতেই হবে। আচ্ছা স্যার। ENVS পড়তেই হবে, সুপ্রিম কোর্টের রুল আছে, রেগুলেশন আছে। ওকে স্যার। হ্যাঁ, বলো আর কোনো প্রশ্ন? স্যার বলছি যে পাস কোর্সে বাংলা, পলিটিক্যাল সায়েন্স, EVS আর ইংলিশ নিলে হবে তো? আর একবার বলো, পাস কোর্সে কি বাংলা, পলিটিক্যাল সায়েন্স, EVS আর ইংলিশ আর ইংরেজি। হ্যাঁ, এই চারটেই তো সাবজেক্ট তোমাদের। বাংলা, এই চারটে সাবজেক্টের মধ্যে ভালো করে বোঝো, দুটো সাবজেক্ট কম্পালসারি, তোমাদের কোনো হাত নেই, তোমাদের হাত 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 সিলেকশন করার কোনো জায়গা নেই। কোন দুটো সাবজেক্ট? একটা হচ্ছে আর একটা হচ্ছে ENVS। রাইট, অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক কথা বলেছো। এই দুটোর হাত নেই, যে দুটোয় হাত রয়েছে সেটা হচ্ছে বাংলা, পলিটিক্যাল সায়েন্স, তুমি চুজ করলে। ঠিক আছে? বেশ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বেশ বেশ, ঠিক আছে। এই জিনিসটাকে নিজেরা ঠিক করে ফেলো যে প্রথম দুটো ডিসিপ্লিনে কোন দুটো পড়বো। বাংলা পড়বো, পলিটিক্যাল সায়েন্স পড়বো, নাকি সংস্কৃত পড়বো, না ইতিহাস পড়বো, নাকি কেউ যদি খুবই ইংরেজিতে খুবই ভালো হয় তাহলে ইংরাজি জেনারিক ইলেকটিভ হিসেবে নিতে পারো। তাহলে দুটো ইংরাজি পড়তে হবে কিন্তু, হ্যাঁ, এবং সেটা খুবই ঝামেলাদার বিষয়। আমি সেটা বেশ কয়েকজনকে প্রথম থেকেই পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? আবার যদি কেউ চায় যে সে ফর এক্সাম্পল ইকোনমিক্স নিয়ে পড়বে এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, সেটাও করতে পারে, কিন্তু কোন দুটো পড়বে সেই দুটো প্রথমত নিজেকে ডিসাইড করো, যে কোন দুটো জেনারিক ইলেকটিভ সাবজেক্ট আমি পড়বো, আর বাকি দুটো থাকবে, কিছু করার নেই, তুমি চেঞ্জ করতে পারবে না। একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, সেটা আমি পড়াবো, এবং আরেকটা হচ্ছে ENVS, যেটা প্রিন্সিপাল স্যার পড়াবে। এই ENVS টা পুরোটাই মাল্টিপল চয়েসে পরীক্ষা হয়, 80 নম্বরের প্রশ্ন হয়, 2 ঘন্টা সময় দেওয়া হয় মাত্র, আর 20 নাম্বার প্রজেক্ট পেপার জমা দিতে হয়, যেটা আগের দিন পরিষ্কার করে আলোচনা করেছি। আর আমাদের ইংরেজিতে রয়েছে হচ্ছে 75 নাম্বার, যেটা যে কোনো সাবজেক্টে এরকমই থাকবে, টোটাল 75 নাম্বার। 75 এর মধ্যে 60 নাম্বার হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন বা সেমিস্টার এন্ড এক্সামিনেশন, যেটা সেমিস্টারের শেষে গিয়ে হবে। আর 15 নাম্বার রয়েছে, এই 15-এর মধ্যে 10 + 5, 10 হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আর 5 হচ্ছে অ্যাটেন্ডেন্স।
এই অ্যাটেন্ডেন্সে কিরকম কি নাম্বার দেওয়া আমি আগের দিন বলে দিয়েছিলাম যে 50% থেকে 60%-এর মধ্যে পেলে পাবে 2, 60 থেকে 70-এর মধ্যে 3, 70 থেকে 80-এর মধ্যে 4, আর ওই 90-এর ওপর পেলে 5। এরকম একটা মানে ডিভিশন আমি আগের দিন অলরেডি দেখিয়েছিলাম। কিন্তু যেহেতু এখন অনলাইন ক্লাস হচ্ছে তাই সবাই 5-এ 5 পাবে। কলেজ খুললে তখন অ্যাটেন্ডেন্সটাকে মাপা হয়। আর এই যে 10 নাম্বার রয়েছে, এই 10 নাম্বারে অ্যাসাইনমেন্টে তোমরা নাম্বার পাবে। তোমাদেরকে একটা প্রজেক্ট পেপার জমা দিতে বলা হয়, যদি অনলাইন চলতে থাকে তাহলে তোমাদেরকে মেল করতে বলা হবে। সব বলে দেবো যদি মানে যখন হবে সেটা, এটা পরীক্ষার আগে হবে, পরীক্ষা কোনো অনেক দেরি আছে। ফলে ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 থাকে আর 5 নাম্বার থাকে কিসে? অ্যাটেন্ডেন্সে। তাহলে এই হচ্ছে মোট 15, আর 60 নম্বর থাকে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল? হ্যাঁ স্যার। বেশ, আগের দিন আবার বলেছিলাম, আজকে আবারও রিপিট করে দিচ্ছি যে কেমন করে কোন কোন কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা হয়। সেই কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো স্ক্রিনের মধ্যে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কোন প্যাটার্নে এক্সামিনেশন হয়। ভালো করে দেখো, নাম্বার তোলার মেইন জায়গা হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চেন। 10 দুগুণে 20, 10 কোয়েশ্চেন আউট অফ 15, 15টা প্রশ্ন থাকবে, 10টার উত্তর দিতে হবে 2 নাম্বার করে, 10 দুগুণে 20। এটা বেসিক্যালি এক একটা 2 নাম্বারের না করে 1 নম্বরেরও করে অনেক সময়, মানে 1+1 করে তোমাদের ভাগ করে দেওয়া হয়। তাহলে 20টা প্রশ্নের মতো থাকে। এই 20টা প্রশ্নে 20-তে 20 পর্যন্ত পেতে পারে। এটা হচ্ছে অবজেক্টিভ শর্ট কোয়েশ্চেন। এছাড়া থাকে এক্সপ্লেনেশন বেসড কোয়েশ্চেন, ব্যাখ্যা। 4টে কোয়েশ্চেন 5 নম্বরে, 4 5 20, 6টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 4টে লিখতে হয়। তো এখানে 20 নাম্বার থাকে। আর ব্রড কোয়েশ্চেন হচ্ছে একটু বড় প্রশ্ন, যেখানে তোমাদেরকে লেটার রাইটিং থাকে, প্যারাগ্রাফ রাইটিং থাকে, রিপোর্ট রাইটিং থাকে অনেক সময়, আবার এমনি থিওরিটিক্যাল প্রশ্নও থাকে। সেখানে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর দিতে হয় 10 নম্বরে, 10 দুগুণে 20, 4টে প্রশ্নের মধ্যে থেকে। তাহলে 20 20 20 কত হলো? 60। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের মোটামুটি টোটাল মার্কসের ডিভিশন। এটা সমস্ত পেপারের ক্ষেত্রেই মোরাললেস ট্রু, মানে সমস্ত পেপার। মানে আমি বলছি ধরো যে তুমি পলিটিক্যাল সায়েন্স পড়লে, বা তুমি ধরো যে হিস্ট্রি পড়লে বা বাংলা পড়লে, প্রত্যেকেরই একই মার্কসের ডিভিশন 20 20 20। 3টে 20 থাকবে, 3টে 20-র মধ্যে শর্ট কোয়েশ্চেন থাকবে 10 দুগুণে 20, 4 5 20 এক্সপ্লেনেশন ব্যাখ্যা বেসড কোয়েশ্চেন, আর ব্রড কোয়েশ্চেন থাকবে 10 দুগুণে 20, 4 5 20, 10 দুগুণে 20। তাহলে মোট 20 20 20 60 নম্বর। পরিষ্কার? বেশ, এত দূর পরিষ্কার করার পরে এবার আমি আস্তে আস্তে সিলেবাসে ঢুকছি। ঠিক আছে? বেশ, আগের দিন আমি মোটামুটি তোমাদেরকে পুরো সিলেবাসটি বলেছিলাম, আজকে আবারও বলছি তোমাদের কি কি রয়েছে। এইটা হচ্ছে আমি তোমাদের জন্য এই কোর্স মেটেরিয়ালটা তৈরি করেছি, এটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে? খালি আপাতত দেখো যে তোমাদেরকে কি কি পড়তে হবে। তোমাদেরকে প্রথমত যেটা পড়তে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কমিউনিকেশন কাকে বলে। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি বলে দিই প্রথম ক্লাস থেকেই আনঅফিসিয়াল, সেটা হচ্ছে আমি মোটামুটি যে কোর্স মেটেরিয়ালটা দেব সেটা প্রথম দিন থেকেই একটু ভালো করে পড়াশোনা করতে হবে, এবং বেশি চারিদিকে ছড়িও না, বিভিন্ন কলেজের লোকজনকে সেটা দিয়ে বেরিয়েও না, নিজেদের মধ্যেই রাখো। তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরাই নাম্বারটা পাবে, আমার কোনো ব্যাপার নয়। এটা গেল 1 নম্বর বিষয়। যেটা 2 নম্বর বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয়, সেটা একটু মাথায় রেখো। সেটা হচ্ছে যে এই L1 সাবজেক্টটায় একটা বড় অংশের লোকজন কিন্তু ফেল করে। আমার মনে আছে এর আগের বারে বা তার আগের বারে নিয়ার অ্যাবাউট 300 বা 400 জন দিয়েছিল, তার মধ্যে থেকে প্রায় 60% বা 50% লোকজন L1-এ কিন্তু ফেল করেছিল। ফেল কিসে করে? ফেল ইন্টারনাল এক্সামিনেশনে করে না। ইন্টারনাল এক্সামিনেশনে প্রচুর পরিমাণে নাম্বার দেওয়া হয়, ওই যে এন্ড সেমিস্টার এক্সামিনেশনে এই যে 60-এর জায়গাটাতে গিয়ে ফেল করে আউট অফ দ্য 60। এবং 60-এ তোমাদের মিনিমাম তোমাদের পেতেই হবে 26.5, মানে বেসিক্যালি 27 ধরে নাও। কি বলছো? কিছু বলছো? কিছু বলছো না? তো তোমাদের 27 পেতেই হবে টোটাল, 60-এর মধ্যে নয়, 75-এর মধ্যে 27। ঠিক আছে? এবার তার মানে যদি তোমরা ইন্টারনাল অ্যাসাইনমেন্টে 13 12 এইসব পেয়েও থাকো, তার মানে বেসিক্যালি তোমাদেরকে ওখানে 27 মাইনাস যদি 13 বা 12 করো,
তাহলে দাঁড়ায় হচ্ছে কত 15, ওই নিয়ার অ্যাবাউট 15 তো তোমাকে 60-এর মধ্যে পেতেই হবে। এই 15টাই অনেকে পেতে পারে না, ফলে চেষ্টা করো যেন অ্যাটলিস্ট 15 পাও ল্যাঙ্গুয়েজ 1-এ। ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু যে কোয়েশ্চেন আসে শর্ট কোয়েশ্চেন, সেই শর্ট কোয়েশ্চেনে একটা বড় পরিমাণে নাম্বার তোলা অনেক ক্ষেত্রেই পসিবল, তো সেটা একটু চেষ্টা করবে। আমি আগের বারের প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেবো, আমি তোমাদেরকে যে কোয়েশ্চেনের লিস্টও দিয়ে দেবো, সেগুলো একটু 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 করে পড়তে আরম্ভ করতে হবে। তো যাই হোক, আমি সিলেবাসের মধ্যে আসছি। তোমাদের সিলেবাসে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। কমিউনিকেশন মানে সংযোগ করা, সো বা কমিউনিকেট করা, এক ধরনের সংযোগ প্রতিস্থাপন করা, এক ধরনের কানেকশন ক্রিয়েট করা। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন মানে হচ্ছে কমিউনিকেট করা, কথা বলা। অ্যান্ড ডিস্টিংক্টনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ডিস্টিংক্টনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে একেবারেই আলাদা সেটাকে প্রমাণ করা। ঠিক আছে, তো হিউম্যান ল্যাঙ্গুয়েজ অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে আলাদা সেই জায়গাটা এখানে বলতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি মানে কি? ভ্যারাইটি মানে ডিফারেন্সেস। একটা ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে আলাদা, কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আমি কথা বলছি দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড বাংলা হচ্ছে কলকাতার বাংলা, যে ভাষায় আমরা কথা বলি, যেটাকে যে ভাষায় চিঠি লেখা যায়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ তাহলে হচ্ছে বীরভূমের ভাষা, পুরুলিয়ার ভাষা। অনেক জায়গাতেই ওই যাবেনি, খাবেনি, করবেনি, মানে যেখানে ভাষাটা পুরোপুরি সঠিক হচ্ছে না, সেটা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। একই রকম ভাবে ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ফর্মাল মানে দ্যাট হুইচ ইজ অফিসিয়াল, অ্যান্ড ইনফর্মাল মানে দ্যাট হুইচ ইজ আনঅফিসিয়াল। যেখানে যে ভাষায় তোমরা পাড়ায় বা রকে কথা বলো, যে ভাষায় তোমরা বাড়িতে কথা বলো, সেই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। এছাড়াও তোমাকে পড়তে হবে ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। কাকে ডিক্লারেশন বলে, ঘোষণা করা, আর এক্সপ্রেশন কাকে বলে, সেই ধরনের ল্যাঙ্গুয়েজ। এবং when statement becomes expression, কখন স্টেটমেন্ট এক্সপ্রেশন হয়ে ওঠে। এছাড়া তোমাদেরকে পড়তে হবে রেজিস্টার কাকে বলে, কলোকেশন কাকে বলে, স্টাইল কাকে বলে। রেজিস্টার মানে কি? রেজিস্টার মানে হচ্ছে কনটেক্সট স্পেসিফিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, তাকে বলে রেজিস্টার। REGISTR, রেজিস্টার। আমি এরপরে আরো ভালো করে বলবো, আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। তাহলে দেখ, ডাক্তার বললো যে you have to do a kind of, you have undergone through a myocardial infarction, INFARCTION। myocardial infarction মানে কি জানো? myocardial infarction এর সহজ মানে হচ্ছে HERT, হার্ট অ্যাটাক। ডাক্তারি ল্যাঙ্গুয়েজে এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ফলে একটা অত্যন্ত সহজ বিষয়কে যদি কমপ্লিকেট করে একটা প্রফেশনাল ইউজ করতে চাই, ভাষার প্রফেশনাল টার্মিনোলজি, টার্মিনোলজি মানে পরিভাষা, টার্মিনোলজি ইউজ করে যখন আমি বলছি, সেটাকে বলা হয় রেজিস্টার। মনে থাকবে তো? এই যে রেজিস্টার বিষয়ে আমরা আলোচনা করব, আরো পরে বড় বড় করে আলোচনা করব। কলোকেশন, কলোকেশন মানে হচ্ছে চলতি ভাষা, যে ভাষায় আমরা কথা বলি। এই কলোকেশন কত রকমের হয়, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কলোকেশন, হোয়াট ইজ কলোকেশন, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই স্টাইল, একটা ল্যাঙ্গুয়েজের যে বিভিন্ন ধরনের স্টাইল থাকে, স্টাইলিস্টিক্স, ইন্টারপ্রিটেশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কোন কোন ধরনে আমি ল্যাঙ্গুয়েজকে ডিভাইস করতে পারি, কোন কোন স্টাইলে লিখতে পারি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া যে বিষয়টা তোমাদেরকে লিখতে শেখাবো সেটা হচ্ছে লেটার রাইটিং, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, রাইটিং কম্পোজিশন, যেটা 10 নম্বরে আসে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসের যে 5টা সেকশন, 5টা ভাগ। তোমাদের সিলেবাসের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটি অ্যান্ড স্টাইলিস্টিক্স। অর্থাৎ তোমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বে,
ল্যাঙ্গুয়েজের থিওরিটিক্যাল দিক, যেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স, ভাষা তত্ত্ব, সেই ভাষা তত্ত্বেরই একটা ভাগ হচ্ছে ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা পার্ট হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিফারেন্সেস বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, রেজিস্টার, কলোকেশন স্টাইল, এইগুলো। এছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে লেটার রাইটিং, এসে রাইটিং এবং রিপোর্ট রাইটিং। এই হচ্ছে মোটামুটি তোমাদের L1 এর সিলেবাস। এবার আমি আজকে থেকে মোটামুটি কাকে ল্যাঙ্গুয়েজ বলে তাই দিয়ে শুরু করব। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে বলে ফেলো, কোনো কনফিউশন লাগবে না। কোনো প্রশ্ন আছে বলো। স্যার 10 নাম্বার থাকবে আরেকবার বলো। স্যার লেটারে 10 নাম্বার 10 নাম্বারই লেটার সাধারণত পড়ছে। হবে। কি বলছো বাবা, কি বলছো? হবে 20 নাম্বার থাকবে, দুটো লিখতে হবে লেটার। না না, লেটার একটা করবে আর একটা তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন পড়তে পারে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাবো একটু পরে। থিওরিটিক্যাল প্রশ্ন পড়তে পারে, মানে কাকে ল্যাঙ্গুয়েজ বলে, কাকে কমিউনিকেশন বলে, ঠিক আছে, এরকম প্রশ্ন পড়তে পারে। যদি তোমাদেরকে দেখাই, স্ক্রিনের মধ্যে দেখো, দেখো এটা 2017 সালের প্রশ্ন, সিবিসিএস এর প্রথম প্রশ্ন। এইভাবে প্রশ্নগুলো আসছে, আমি প্রশ্নগুলো দিয়ে দেবো। এইভাবে প্রশ্ন আসছে, তারা বলছে তোমাদের আস্ক এনি 10 কোয়েশ্চেন্স 2 into 10। এবার তোমাদেরকে এই চারটে থেকে যে কোনো দুটো লিখতে হবে, অনেক অপশন আছে, 1 নম্বর 1 নম্বর করে এইভাবে লিখে গেলে, লিখে যাওয়ার পরে এখানে 20 নাম্বার, এরকম করে সবগুলো তুমি লিখলে, লেখার পরে এখান থেকে তোমার শুরু হচ্ছে তোমার মোটামুটি 5 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। এই যে ওএমজি, আরআইপি, এএসএপি, এগুলোর ফুল ফর্ম কাকে বলে তোমাদেরকে বলতে হবে। এইবার 10 নম্বরের প্রশ্নে ধরা যাক এইখানে দিল রিপোর্ট রাইটিং, এখানে দিল এসে রাইটিং। এসে কি পড়েছিল? পেশেন্ট রিকোয়েস্টিং দ্য রিসেপশনিস্ট অফ এ মেডিকেল ক্লিনিক অর হসপিটাল ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এ ডক্টর, অর রিপোর্ট রাইটিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার তুমি ধরে যাক এসে লিখলে, লেখার পরে তোমাকে একটা থিওরিটিক্যাল লিখতেই হবে, যে তুমি আইদার তুমি লিখতে পারো যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অথবা তুমি আমার রিপোর্টও, মানে কোনো একটা রাইট অ্যান অ্যাপ্লিকেশন ইন ফর্মাল ইংলিশ, তুমি অ্যাপ্লিকেশনও লিখতে পারো। তাহলে তুমি চাইলে দুটো লেটারও লিখতে পারো, কিন্তু অনেক সময় আবার দুটো লেটার আসে না, অনেক সময় এখানে দুটো লেটার অর দিয়ে দিল, অরে এলো, এরকম থিওরিটিক্যাল। ফলে এরকম ABCD চারটে থাকবে, লেটার একটা হতে পারে, রিপোর্ট একটা হতে পারে, আর দুটো থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। এইরকম পারমুটেশন কম্বিনেশন করে কোয়েশ্চেন আসে। দুটো লেটার পড়ে গেলে ভালো, দুটো লেটার লিখে দিলে, যদি না পড়লো, আগের বারে এরকম পড়েনি, তাহলে একটা লেটার আর একটা যেগুলো পড়াচ্ছি ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কাকে বলে সেইগুলো লিখতে হতে পারে। পরিষ্কার বলো? ওকে স্যার। বেশ, আচ্ছা, কেউ একটা কি একটা প্রশ্ন করছিল, কেউ বলছে যে স্যার ইংলিশ বুক কিনতেই হবে কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আগের দিন দিয়েছিলাম, আবার বলছি। ইংরাজি বইয়ের ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় একটি বই প্রকাশ করেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা থেকে, L1 এর। সেই বইটা কিনতে পারো, তোমাদের ফার্স্ট সেমেস্টার এবং থার্ড সেমেস্টারে দুটোই মিটে যাবে। খুবই ভালো বই, ইম্পর্টেন্ট বই, কিনতে পারো। তোমরা বইটা কেনো। বইটা কোথায় পাওয়া যাবে? বইটা সিউড়িতে যদি অর্ডার দাও, সিউড়িতে এনে দেবে আমি যতদূর জানি। এবং যদি তুমি না অর্ডার দিয়ে কিনতে চাও, তাহলে ডাইরেক্টলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারো, বর্ধমানে, সেখানে পাবেই বইটা, এবং সেখানে তাদের সেলস কাউন্টারে গিয়ে বইটা কিনতে পারো। কিন্তু মানে বইটা তোমরা, মানে তোমাদেরকে কিনতেই হবে, বই কিনতে, কেনাটা উচিত। 250 টাকা দাম বইটার, কিনতে পারো। বইটার পেছনে একটা মডেল কোয়েশ্চেনও দেওয়া আছে, আমিও মডেল কোয়েশ্চেন তোমাদেরকে দেবো, ওই বইয়ের পেছনে যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। আর বইটার সঙ্গে সঙ্গে আমি যে মেটেরিয়ালটা দেবো, সেই মেটেরিয়ালটা একটু মোটামুটি ফলো করবে। কম মেটেরিয়াল, 32 পাতার মেটেরিয়াল, ছোট করে করা আছে। বইটা অনেক বেশি বড়, অনেক মোটা বই, প্রায় 250 পাতার বই। ফার্স্ট এবং থার্ড সেমেস্টার মিলিয়ে বইটা হাতে দেখাটা দরকার, কারণ যে কোনো সময়ই তোমাকে ওটা দেখতে হতে পারে। ফলে বই তোমাকে কিনতে হবে, বইটা কেনাটা দরকার, ঠিক আছে। বলবে বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশড L1 এর বই, বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশড L1 এর বই কোথায় পাবে? সিউড়ি টিউড়ি সব জায়গাতেই পাবে। সেলস কাউন্টার থেকে নিলে সবচেয়ে সুবিধা।
বেশ ওকে স্যার। বেশ 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 তাহলে মোটামুটি আমি তোমাদের বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন গুলো অ্যাড্রেস করতে পেরেছি। এবার আমি চলে আসছি একদম ডাইরেক্টলি সাবজেক্টে, যে সাবজেক্টটা আমি মোরাললেস পড়াবো। বেশ, তাহলে আমি শুরু করছি। হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে আজকে আমি শুরু করছি। কাকে ল্যাঙ্গুয়েজ বলে, তোমরা একটু আমাকে বলো তো যে কাকে ল্যাঙ্গুয়েজ বলে, ভাষা কাকে বলে বলো। বেসিক্যালি human language which we generally utter or which we generally use, the basic purpose of human language is to create a kind of communication, to speak a meaningful language in order to communicate with one another, so that we can establish a kind of communication system and create our own society. সমাজের প্রথম দিকে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয়েছিল ইন অর্ডার টু কমিউনিকেট ওয়ান হিউম্যান উইথ অ্যানাদার হিউম্যান ইন অর্ডার টু বিল্ড আ প্রপার সোসাইটি। একটা সমাজ তৈরির জন্য এই ভাষা শিক্ষার প্রয়োজন হয়ে পড়েছিল সেই সময়ে প্রথমবার। ফলে ভাষা হচ্ছে দ্য প্রাইমারি ইউনিট অফ বিল্ডিং আ সোসাইটি। একটা সমাজ তৈরি করতে গেলে ফর বিল্ডিং এনি কাইন্ড অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান এসেনশিয়াল টুল। Language is basically also a sign system. Language is basically also a sign system which communicates ideas, emotions and desires by means of voluntarily produced symbols. Voluntary মানে আমি ইচ্ছুক, আমি আমার ইন্টেনশন দিয়ে কোনো কিছু একটা প্রোনাউন্স করছি, আমার নিজের ইচ্ছায় আমি যে সিম্বলটাকে প্রডিউস করতে চাই সেটা আমি প্রডিউস করছি। আমি বলছি এখান থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, ঠিক আমি দূর হয়ে যাও, এই চিহ্নটা দেখালাম, এইটা একটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি আ সাইন সিস্টেম মিন্ট ফর কমিউনিকেশন। তাহলে যদি প্রশ্ন পড়ে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি এ সাইন সিস্টেম। সাইন সিস্টেম মানে কি? সাইন মানে কি রে বাংলায়? চিহ্ন। চিহ্ন অনেক কিছু হয়। আমি কাউকে বকলাম, আমি কাউকে মারলাম, আমি কিছু একটা ইমোশন দেখালাম, আমি বললাম তুই এখানে থাকবি না, আমার এই যে মুখের এক্সপ্রেশন বদলাচ্ছে, রেগে গেলে চোখটা এরকম ভয়ঙ্কর ভাবে আমার ভুরুগুলো কুচকে যাচ্ছে, এই প্রত্যেকটাই হচ্ছে চিহ্ন, সাইন। সো ল্যাঙ্গুয়েজ কি করে? এই চিহ্নগুলোকে তোমাদের কাছে সিগনিফাই করে। কেউ তোমাদের রাগলে, বকলে, ভালোবাসলে তোমরা বুঝতে পারো তো। ফলে ল্যাঙ্গুয়েজ কি করে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাইন সিস্টেম। চিহ্নের বিজ্ঞানের মাধ্যমে, চিহ্নের সিস্টেমের মাধ্যমে কমিউনিকেট কি করে? কমিউনিকেট আইডিয়াস অ্যান্ড ইমোশনস। কি বোঝায়? আইডিয়া বোঝায় এবং ইমোশনকে বোঝায়। সেই আইডিয়া অনেক কিছু হতে পারে, সাইন্টিফিক আইডিয়া হতে পারে, আইডিয়া হতে পারে তোমার একাডেমিক আইডিয়া, নন একাডেমিক আইডিয়া হতে পারে, ডাকাতির বিষয়ে, রবারির বিষয়ে আইডিয়া হতে পারে, যে কোনো বিষয়ের আইডিয়া, পৃথিবীর যে কোনো বিষয়ের আইডিয়া এবং ইমোশন। ইমোশনস লাইক লাভ, ইমোশন লাইক হেট, ইমোশনস লাইক গ্রিড, হিংসে, লালসা, সবই ইমোশন। ফলে ল্যাঙ্গুয়েজ is a sign system which has basically been used to communicate human ideas and emotions. ফলে বেশ কিছু মানুষ এবং জনগোষ্ঠী এই ধরনের ভাষা তৈরি করেছে একে অপরের সঙ্গে নিজেদের ইমোশন বা আইডিয়া বিনিময়ের জন্য। রিমেম্বার, ইটস আ সিস্টেম্যাটিক ভার্বাল symbolism. It makes use of verbal elements such as sounds, words, phrases which are arranged in certain ways to make sentences. The language কি করে? Language is a systematic verbal symbolism. ধরো যে আমি বলছি
আমি ট্যাং টং চং পং তিং পং পো, বুঝতে পারলি কিছু? না স্যার। বুঝতে পারলে না না? তো, কেন বুঝতে পারলে না না? স্যার। কেন? কোনো মানে কোনো মানে নেই। আচ্ছা এবার ধরে নিলাম আমি বলছি আমি বাজার, যন্ত্রণা, আলু, গাছ, পাথর, মাথা ব্যথা, কিছু বুঝতে পারলি? না কেন পারলি না না? স্যার। কেন পারলি না? প্রত্যেকটারই তো মানে রয়েছে। যন্ত্রণারও মানে আছে, বাজারেরও মানে আছে, আলুরও মানে আছে, আবার আমিরও মানে আছে। তাহলে বুঝতে স্যার পারলে কোনো না? স্যার কথা বলা মানে সুন্দর বোঝাই নয়। হলো না। কি বলছো? কোনো স্যার মানে কথা বলা বোঝাই সুন্দর নয়। না, স্যার গঠনটা ঠিক হলো না। মানেটা কেন হলো না? মানেটা কেন হলো না? স্যার গঠনটা ঠিক হলো না বলে। ইয়েস। সো ল্যাঙ্গুয়েজের প্রথম জিনিসটা কি? প্রথম হচ্ছে সেন্টেন্স। ওই জন্যই বলেছে সিস্টেমেটিক ইউজ। আমি একটা নতুন পাতা খুলছি, সিস্টেমেটিক ইউজ। সিস্টেমেটিক ইউজ। সিস্টেমের মধ্যে কি পড়ে প্রথম? সেটা হচ্ছে টু কনস্ট্রাক্ট প্রপার সেন্টেন্স। এই যে সেন্টেন্স ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ এ ল্যাঙ্গুয়েজ। আর অনেক কিছু বেসিক ফাউন্ডেশনের মধ্যে পড়ে, সেন্টেন্সটা বেসিক পড়ে। এবার সেই সেন্টেন্স প্রপারলি ক্রিয়েট করলেই তবেই ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হবে, তাই তো? সেন্টেন্স তৈরি করলে বাক্য যে গঠনের যে ফর্মুলা আমরা ইংরেজিতে জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? তাহলে আমি, আমার, যন্ত্রণা, ভার্ব যন্ত্রণা, অবজেক্ট হয়েছে, আমি এই ক্ষেত্রে অবজেক্ট। তো আমি এইভাবে যদি ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করি তাহলে ল্যাঙ্গুয়েজের ন্যাচারালি একটা সিস্টেম্যাটিক ইউজ পসিবল হচ্ছে, তখনই সেটা ল্যাঙ্গুয়েজ বলে পরিগণিত হবে, তাই তো? সো আচ্ছা হ্যাঁ, এবার এখানে আবার অনেক ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমি বেশি জটিলে যেতে চাইছি না, কারণ গেলে সিলেবাসের বাইরে খানিকটা হয়ে যাবে। খালি এটুকু জেনে রাখ যে ল্যাঙ্গুয়েজ ইজ এ আরবিট্রারি সিস্টেম। আরবিট্রারি সিস্টেম কেন? আরবিট্রারি মানে কি জানিস? আরবিট্রারি মানে হচ্ছে র্যান্ডমাইজড। র্যান্ডম মানে হচ্ছে যার মধ্যে কোনো নো লজিক, কোনো লজিক্যাল থিঙ্কিং নেই। তোরা বলবি কি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো লজিক্যাল থিঙ্কিং নেই? স্যার এটা কি বলছে? স্যার কি ঠিক বলছে? স্যার কি দুপুরবেলা মানে গাঁজা টাজা খেয়ে কথা বলছে নাকি? এটা সত্যি। কিভাবে সত্যি? তুই যদি আম গাছকে দেখিস তাহলে বীরভূমে, তাহলে আম গাছকে কি বলবি? তুই কি বলে ডাকবি? আম গাছই বলবি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর ব্রিটিশরা কি বলবে? স্যার। ব্রিটিশরা কি বলবে? ম্যাঙ্গো ট্রি। ম্যাঙ্গো ট্রি। ব্রিটিশরা বলবে ম্যাঙ্গো ট্রি, আর তুই বীরভূমের ছেলে হয়ে বলবি আম গাছ। আর একজন জাপানিজরা বলবে অং বং চং, কি বলবে আমি জানি না। এই যে তিনজন তিনটে কথা বলছে, বলে বলে না হয়তো অন্য কিছু বলে, ঠিক আছে? সেটা আমি জানি না, আমার জানার দরকারও নেই, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি জিনিসটা বলে, ঠিক আছে? এবার যাই বলুক না কেন, তুই আমাকে বল যে আম গাছকে তুই আমকে যদি তুই আম বলিস বা গাছকে যদি তুই গাছ বলিস, এর পেছনে কোনো লজিক্যাল কারণ কি আছে? সেটা তুই বল। বা তোমরা যে প্রত্যেক দিন ফর এক্সাম্পল পাথরকে পাথর বলো, বা পেনকে তুই ইংরেজিতে পেনই বলিস, বা ল্যাপটপকে হ্যাঁ বা মাউসকে মাউসই বলিস। তো এই যে বলা, এই যে একটা ল্যাঙ্গুয়েজকে একটা পার্টিকুলার নামে ডাকছি, একটা পার্টিকুলার অবজেক্টকে, আই এম ক্লাসিফাইং আ পার্টিকুলার অবজেক্ট উইথ আ পার্টিকুলার নেম। তার ভেতর কি কোনো লজিক্যাল বিষয় আছে? নেই। তোকে বলতে বলা হয়েছে তাই বলছিস। দীর্ঘদিন ধরে একটা পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটি সেটা ইউজ করে, হ্যাঁ অবশ্যই অনেক শব্দেরই মানে রয়েছে, ইন্টারনাল মানে রয়েছে বলেই সেই শব্দগুলোকে তৈরি করা হয়েছে, কিন্তু অনেক শব্দেরই নির্দিষ্ট কোনো মানে নেই, এবং সেই অবজেক্টের সঙ্গে সেই শব্দের কোনো নির্দিষ্ট রিলেশনও নেই। ফর এক্সাম্পল ক্যাট।
দ্য ইংলিশ ওয়ার্ড ক্যাট, বাংলায় বেড়াল। এবার বেড়াল যে আসল যে বেড়াল যে তোর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যে ফোর লেগ ফেলাইন অ্যানিমেল, তার সঙ্গে কি এই বেড়ালের কোনো নির্দিষ্ট লজিক্যাল রিলেশন আছে নাকি ক্যাটের আছে? কোনটারই নেই, কোনটারই নেই। কিন্তু তুই বেড়াল বলছিস আর এই ক্যাট বলছে কেন? কারণ কিছু পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটির লোক, এই যে বিভিন্ন পৃথিবীর জায়গায় লোকজন থাকে, তাকে বলে লিঙ্গুইস্টিক কমিউনিটি। কমিউনিটি অনেক ধরনের হয়, ভাষার ভিত্তিতে হয়, জাতির ভিত্তিতে হয়, আবার তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল এন্টিটির ভিত্তিতে হয়। তার মধ্যে বেসিক থেকে ল্যাঙ্গুয়েজ থেকে জাতি তৈরি হয়, আবার ধর্ম থেকে জাতি তৈরি হয়। তো এই লিঙ্গুইস্টিক কমিউনিটির লোকেরা লোকেশন ভেদে, জিওগ্রাফিক্যাল লোকেশন ভেদে ল্যাঙ্গুয়েজকে যে পাল্টায়, এর ফলেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন হয়। ফলে এরকম কোনো মানে নেই যে ল্যাঙ্গুয়েজ মানেই খুবই লজিক্যাল হবে। ল্যাঙ্গুয়েজ আরবিট্রারি হতে পারে, কিন্তু হ্যাঁ, সেই পার্টিকুলার লিঙ্গুইস্টিক কমিউনিটির লোকেরা যেন একই ভাষা ইউজ করে। যদি আমি কালকে থেকে বেড়াল বলতে যন্ত্রণা বোঝাই আর পশু থেকে তুই যন্ত্রণা বলতে পাথর বোঝাস, তাহলে আমি যদি বলি আজকে আমার একটা পাথর হয়েছে, তাহলে লোকেরা বুঝতে পারবে না সেটা যন্ত্রণা হয়েছে না পাথর হয়েছে নাকি বেড়াল হয়েছে। বুঝতে পারবে না তো, পুরো সিস্টেমটি ভেঙে পড়বে। তো এইটার কথাই সুকুমার রায় বলে গেছেন তার বিখ্যাত কবিতা আবোল তাবোলে, যে ছিল রুমাল হয়ে গেল বেড়াল। তোরা ভাবিস যে কি করে বেড়াল হলো? ছিল তো রুমাল, বেড়াল কেমন করে হলো? কারণ রুমালকে যদি আমি বেড়াল বলে ডাকি, তাহলে তুই কি কিছু করতে পারবি? কিছু করতে পারবি না। ফলে উনি এই ভাষার যে আনসার্টেনটি, দ্য আরবিট্রারিনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষার যে অনিশ্চয়তা, ভাষাকে নিশ্চিত করে একটা জায়গায় বেঁধে আমি বলতে পারবো না যেটা হচ্ছে ভাষা, এই দেখো, বলতে পারবো না। ওই জন্য একটা সাঁওতালির যে ভাষার বলার ধরন, একজন ট্র্যাডিশনাল বাঙালির ভাষার বলার ধরন সম্পূর্ণ আলাদা। এইখানেই ভাষাটা একটা আরবিট্রারি জিনিসে পরিণত হচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা প্রত্যেকে বলছি যে এই তুই বেঞ্চকে বেঞ্চি বলবি। জেনারেশনের পর জেনারেশন, আমার দাদু, আমার বাবা, আমি প্রত্যেকটা জিনিসকে আইডেন্টিফাই করেছি, একটা নাম দিয়েছি, সেই ভাষাতেই কথা বলি বলেই বাংলা ল্যাঙ্গুয়েজটা এখনো টিকে রয়েছে, বা যে কোনো ভাষাই এখনো টিকে রয়েছে। যে মুহূর্তে সেই ভাষার শব্দগুলো ঠিক মতো করে ব্যবহার হবে না, সেই ভাষা আর পৃথিবীর বুকে টিকে থাকবে না। একটা উদাহরণ দে, কোন ভাষা পৃথিবীর বুকে টিকে নেই? সংস্কৃত। Sanskrit is a language which is no more being used by the people. কেন ইউজ করে না? কারণ সংস্কৃত এতটাই কঠিন একটা ভাষা যে আমাদের প্রত্যেক দিনের জীবনের আমাদের চাহিদা, আমাদের নিডস, আমাদের যোগান, আমাদের ডিমান্ড, আমাদের সাপ্লাই, এগুলোকে কমিউনিকেট করতে সংস্কৃত আমরা প্রপারলি ইউজ করতে পারবো না, বা একটা নির্দিষ্ট লিঙ্গুইস্টিক কমিউনিটি পারেনি। তাই এই পৃথিবীর বুক থেকে বেশ কয়েকটা ভাষা তাই সম্পূর্ণরূপে মিটে গেছে। যেরকম ফর এক্সাম্পল, সাম অফ দ্য গ্রেটেস্ট ডেড ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড আর ক্লাসিক্যাল গ্রিক ভাষা কেউ বলে না। কেন? কারণ এতটাই কঠিন ভাষা। ক্লাসিক্যাল ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলোকে ইউজ করে না। যদি তোকে এখন কেউ বলে যে বাড়িতে গিয়ে তোমাদেরকে যে তোমরা অনেকেই বলো যে কেমন আছিস রে, আমি বিন্দাস আছি, এই বিন্দাস শব্দটা বাংলায় কি ছিল কোনোদিন ছিল না। কে ইউজ করেছে? তোরা ইউজ করছিস। কি রে কেমন আছিস? বিন্দাস। আরে বলো না। এবার অনেকেই বলবে এই বিন্দাস শব্দটা বাংলার মধ্যে ঢোকাবার কোনো মানে হয় না, কারণ এটা একটা অপ্রয়োজনীয় শব্দ। হতে পারে অপ্রয়োজনীয় শব্দ, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় শব্দ। কেন? কারণ একটা ভাষা টিকে থাকার জন্য যে জিনিসটা সব থেকে দরকার সেটা হচ্ছে চেঞ্জ। যদি ভাষার মধ্যে পরিবর্তন না আসে, যদি ভাষার মধ্যে স্ল্যাং না থাকে, গালাগালি না থাকে, গালাগালি কিন্তু ভাষার একটা অন্যতম ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। স্ল্যাং ইজ দ্য মোস্ট ক্রিয়েটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। আমির, তুমি প্রেজেন্ট করছো ভুল করে, তুমি তোমার প্রেজেন্টেশন ওটা বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা, আমি কি প্রেজেন্ট করছি না? আমি প্রেজেন্ট করছি না। আমি তাহলে প্রেজেন্ট করছি না মনে হচ্ছে। স্টপ স্ক্রিন শেয়ারিং। দাঁড়া, প্রেজেন্ট করে দিই আমি একবার। ইয়েস। ফলে যদি তো কেউ বলে যে তুই বা তোমরা
বাড়িতে গিয়ে বিন্দাস এই শব্দগুলো ব্যবহার করবে না, তাহলে তাদের জন্য একটাই উত্তরটা হচ্ছে আমি এই ভাষাগুলো ব্যবহার করছি বলেই ভাষাটা টিকে রয়েছে এই পৃথিবীর বুকে, বাংলা ভাষাটা। কারণ ভাষার মূল বিষয় হচ্ছে পরিবর্তন। যে ভাষা পরিবর্তিত হয় না, যে ভাষা চেঞ্জ হয় না, that language which is not subject to change and transformation will be a dead language. খুব সহজেই মৃত ভাষায় পরিণত হবে খুব তাড়াতাড়ি। যেরকম সংস্কৃত হয়েছে, প্রাকৃত হয়েছে, কারণ তারা সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে চলতে পারেনি। গ্রিক ল্যাঙ্গুয়েজ হয়েছে, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ হয়েছে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আইডিয়া অ্যাবাউট হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তাহলে যদি পরীক্ষায়, দেখ আমি এই মেটেরিয়ালটা দিয়েছি, তোদেরকে দিয়ে দেবো, যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে 5 নম্বরের যে হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, কি লিখবি? ল্যাঙ্গুয়েজ ইজ আ পিওরলি হিউম্যান and non-instinctive method of communicating ideas, emotions and desires by means of voluntarily produced symbols. So language is basically a sign system, onek bhave bola jay, basically a sign system which is used generally for the communication of ideas, emotions and human desires. So language is basically human, non-human যেগুলো সেগুলোকে ল্যাঙ্গুয়েজ বলা যায়। নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে অ্যানিমেলরা যে ভাষায় কথা বলে, কিন্তু তাদের কোনো নির্দিষ্ট গ্রামার নেই, তাদের কোনো নির্দিষ্ট সেন্টেন্স স্ট্রাকচার নেই। সো ল্যাঙ্গুয়েজ is vocal in as much as it is made up of sounds which can produced by the organs of the speech. আমাদের কি কি organs of the speech রয়েছে? এই যে গলায় হাত দিয়েছি, এই গলায় যে এটাকে ল্যারিংস বলা হয় বা ভয়েস বক্স, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে সাহায্য করে। এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করি। যে ল্যাঙ্গুয়েজ আমি প্রোনাউন্স করছি, ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করছি, এর মাধ্যমে আমি আমার আইডিয়াকে তোমার কাছে কমিউনিকেট করছি। তাহলে ল্যাঙ্গুয়েজ, এই যে আমার ল্যাঙ্গুয়েজকে তোমার কাছে পৌঁছতে গেলে আমাকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হচ্ছে। কি কি রাখতে হচ্ছে? 1 নম্বর হচ্ছে ওয়ার্ডস, শব্দ। 2 নম্বর হচ্ছে to form a proper sentence. So in order to form a proper sentence we have to know English or এটা বন্ধ করো, প্রবলেম হচ্ছে, or Bengali grammar. So sentence is essential, grammar is also essential, and knowing the language words, these are very essential in order to create a language, a proper linguistic communication. তো এই তিনটে বিষয়ে মাথায় রেখে তবে আমাকে ল্যাঙ্গুয়েজ বলতে হবে। তাহলে মনে থাকবে, যদি 5 নম্বরের প্রশ্ন করে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, হোয়াট আর দ্য ভেরিয়াস ফাউন্ডেশনস অফ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ওয়ার্ডস এন্ড ভোকাবুলারি, বলতে পারবি? ক্লিয়ার, পরিষ্কার? এইগুলো এবার এগুলো কি, এগুলো তো একদিনে হবে না। এগুলো যেটা করতে হবে সেগুলো হচ্ছে বারবার, এগুলো আমি মেটেরিয়ালটা দিয়ে দেবো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, এগুলো বারবার পড়তে হবে, পড়ে পড়ে লিখতে হবে, তারপরে গিয়ে ঠিক হবে। কারণ তোরা তো মানে হায়ার সেকেন্ডারি বা অন্যান্য জায়গাতে এই ধরনের মানে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, লিঙ্গুইস্টিক থিওরি, এগুলো তো পড়িসনি, এগুলো আস্তে আস্তে পড়বি, ফলে এইভাবে জানবি। সো এগুলো বারবার পড়তে হবে, পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা পড়বো যে হোয়াট আর দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কি বৈশিষ্ট্য রয়েছে। তার আগে আমি একটা চার্ট দেখাতে চাইবো তোদেরকে, যে চার্টটা দেখলে তোরা বুঝতে পারবি কোন কোন জিনিস একটা লিঙ্গুইস্টিক স্টাডিতে দরকার হয়। দেখতে পাচ্ছিস স্ক্রিনের মধ্যে? বেশ, ভেরি গুড, ভেরি গুড। বেশ, এই জিনিসগুলো জাস্ট জেনে রেখে দে, পরীক্ষায় হয়তো ডাইরেক্টলি তোদের দেবে না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে গেলে কোন কোন জিনিসগুলো লাগে সেগুলো বেসিক জেনে রেখে দে। কারণ আমি হিউম্যান ল্যাঙ্গুয়েজ কাকে বলছে পড়াচ্ছি, ফলে এই জিনিসগুলো তোদেরকে জেনে রাখা দরকার। এই শব্দগুলো বিভিন্ন সময়ই তোরা পেয়েছিস, মনে রাখিসনি। দ্য ফার্স্ট ইজ দ্য স্পিচ সাউন্ডস। আমি যে ধরা যাক একটা শব্দ বললাম,
আমি এখানে রয়েছি বলছি তো, বলতে কি আমার ভয়েস বক্সটা নড়ছে, আমার গলার প্রত্যেকটা এই যে ভয়েস বক্সের তলায় যে স্কিনটা, সেই স্কিনটাও নড়ছে। এই যে আমি বেসিক থিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইজ টু প্রডিউস সাউন্ড। সাউন্ড প্রডিউস না করলে তো ল্যাঙ্গুয়েজ হবে না। যদি কোনো তুই শব্দ না করে মুখটা চুপটি করে বসে থাকিস, তাহলে কি তুই তোর আইডিয়া কাউকে কমিউনিকেট করতে পারবি? পারবি না, তাই তো? সো দ্য বেসিক থিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট ইউ হ্যাভ টু প্রডিউস সাউন্ডস, তাই তো? অ্যান্ড স্পিচ সাউন্ডস মানে মিনিংফুল সাউন্ডস তোকে প্রডিউস করতে হবে। সো সাউন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিস। আর যে ফিল্ড এই সাউন্ডস এবং প্রোনাউন্সিয়েশন নিয়ে পড়ায় তাকে বলা হয় ফোনেটিক্স। মনে থাকবে, ফোনেটিক্স ইজ দ্য ফিল্ড হুইচ স্টাডিজ অ্যাবাউট দ্য স্পিচ সাউন্ডস। তাহলে ল্যাঙ্গুয়েজের প্রথম যে জিনিসটা দরকার একটা ভাষাকে তৈরি করার জন্য, সেটা কি? সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড মিনিংফুল প্রোনাউন্সিয়েশন অফ দ্য সাউন্ড, দ্যাট ইজ নোন অ্যাজ ফোনেটিক্স। ফোনেটিক্স হচ্ছে সেই একাডেমিক ফিল্ড যেটাকে যারা সাউন্ড নিয়ে ডিল করে, দ্য স্টাডি অফ দ্য স্পিচ সাউন্ডস ইন দেয়ার ফিজিক্যাল অ্যাসপেক্টস, সাউন্ডগুলো ঠিক না ভুল সেই জিনিসগুলো নিয়ে ফোনেটিক্স ডিল করে। ক্লিয়ার? বেশ, এইবার যে জিনিসটা আসছি, সেকেন্ড ফিল্ড, সরি এক সেকেন্ড, সেকেন্ড ফিল্ড সেটা হচ্ছে the study of the speech sounds in their cognitive aspect. Physical aspect মানে এক্স্যাক্টলি সাউন্ডটা কি নিয়ে, তার দৈহিক গঠন নিয়ে। আর কগনিটিভ অ্যাসপেক্ট মানে তার মানেটা কি। একটা শব্দ বললাম, ধরো যে হালুম, হালুম শব্দের হালুম এমনি তো হালুম শব্দটা বুঝলাম, কিন্তু হালুম শব্দের সঙ্গে যে বাঘ নামক একটা অ্যানিমেল হুইচ ইজ ভায়োলেন্ট অ্যান্ড ফিয়ারসাম, সেই অ্যানিমেল যে অ্যাসোসিয়েটেড, সেটা আমরা কি করে জানবো? সেটা আমরা তখনই জানবো যখন আমরা প্রত্যেক দিনের জীবনে মানুষের সঙ্গে কথা বলবো। বাংলায় বাক্যে হালুম, সেই সাউন্ডটাকে যে হালুম, রোটাকে যে হালুম বলে ডিসক্রাইব করে, সেটা আমরা সেটা দেখে বুঝতে পারবো। যখন বুঝতে পারবো তখন সেই পার্টিকুলার ফিল্ডটাকে বলা হয় ফোনোলজি। মনে থাকবে, ফোনোলজি। ফোনেটিক্স হচ্ছে দ্য স্টাডি অফ দ্য স্পিচ সাউন্ডস ইন দেয়ার ফিজিক্যাল অ্যাসপেক্টস, আর ফোনোলজি হচ্ছে the study of the speech sounds in their cognitive aspect. Cognition মানে আমি কোনো একটা জিনিসকে ধরতে পারছি, বুঝতে পারছি, তার যে তাকে ফিল করতে পারছি। ফলে হালুম বললেই হবে না, হালুম শব্দের সঙ্গে কি কি ইমোশন জড়িত আছে। সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার এসে তোমাকে ধরলো, তার থাবা, তার ভয়, যে সাবজেক্টটা পড়ায় তাকে বলা হয় ফোনোলজি। আচ্ছা, সেন্টেন্সের খুবই ইম্পর্টেন্ট জিনিস কি? প্রথমে গেল স্পিচ সাউন্ডস, তারপরে গেল তার সেই শব্দগুলো হালুমের মানে একটা পার্টিকুলার স্পিচের মানে। এর পরে কি দরকার? ওয়ার্ড। ওয়ার্ড মানে কি রে? শব্দ। শব্দই ব্রহ্ম। শব্দ না থাকলে কি সেন্টেন্স তৈরি করা যাবে? তাহলে শব্দ হচ্ছে তারপরে একটা সাউন্ড, অনেকগুলো সাউন্ড মিলিয়ে একটা শব্দ তৈরি হবে। আমি যে বলছি তুমি কেমন আছো, এই যে কেমন, তিনটে সাউন্ড, ক ম ন, এই কেমন, ক ম ন, এই তিনটে সাউন্ড মিলিয়ে কেমন। আমি ভালো আছি, ভালো, ভ ল, ভ আর ল, এই দুটো সাউন্ড মিলিয়ে ভালো। ফলে সাউন্ডের পরে আসছে ওয়ার্ড। যে ফিল্ড ওয়ার্ড নিয়ে পড়াশোনা করায়, শব্দের মানে কি, স্টাডি অফ দ্য ওয়ার্ডস, what are the significance of the formation of the word, কেমন করে শব্দ তৈরি হয়, শব্দের এই পৃথিবীতে বিবর্তন কেমন করে হয়, evolution of the words কিভাবে হয়, তাই নিয়ে যে সাবজেক্ট পড়ায় তাকে বলা হয় মরফোলজি। মনে থাকবে, মরফোলজি। এই দিকের যে জিনিসটা আছে, এটা একটু শক্ত, এটা যদি মনে নাও রাখতে পারিস, অন্তত এই তলার দিকটা মনে রাখ যে ল্যাঙ্গুয়েজে কোন কোন জিনিসগুলো দরকার। ফলে ওয়ার্ডস যে সাবজেক্ট পড়ায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মরফোলজি, স্টাডি অফ দ্য ওয়ার্ডস। ওয়ার্ডের পরে কি সবাই জানো? সেন্টেন্স বা ফ্রেজেস এন্ড সেন্টেন্সেস, বাক্য গঠন বা ফ্রেজ তৈরি করা, অনেকগুলো শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি হয়। যে ফিল্ড বাক্য তৈরি করা পড়ায় বা কেমন করে বাক্য তৈরি হয়,
তাই নিয়ে পড়ায়, দ্য স্টাডি অফ দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্সেস। এই যে বিভিন্ন রকম বাক্যের ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি তোকে বললাম যে যা এখান থেকে বেরিয়ে যা, অ্যাসারশন করছি, এদিকে এসো, এসে বসো, একটা মানে তোমাকে অ্যাড্রেস করছি, মানে খানিকটা অ্যাসার্টিভ, খানিকটা তোমাকে মানে এক্সপ্রেসিভ সেন্টেন্স, তোমাকে বলছি যে তুমি এখানে থাকবে না, অ্যাঙ্গার দেখাচ্ছি। এই যে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস, যে তার যে ডিফারেন্ট কনস্ট্রাকশন, সেই জিনিসটা যে যে সাবজেক্টে পড়ানো হয় তাকে বলা হয়, কি বলা হয়? সিনট্যাক্স। মনে থাকবে, সিনট্যাক্স। এরপরে হচ্ছে শব্দ তো বললাম, মানে সরি সেন্টেন্স তো বললাম, সেন্টেন্সে তো মানে আছে, লিটারাল মিনিং অফ দ্য সেন্টেন্স, সেই মানেটা যে ফিল্ড পড়ায় তাকে বলা হয়, কি বলা হয়? সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স মানে that particular field which talks about the literal meaning of the phrases and sentences, সেই যে বাক্য, সেই বাক্যের সেই পার্টিকুলার কনটেক্সটে মানেটা কি সেটা বোঝায়। সমস্ত শব্দ বা সমস্ত বাক্যের মানে সব জায়গায় সমান হয় না, অনেক সময় আলাদাও হয়। একটা বাক্যের মধ্যে 3-4টে মানে অনেক সময় ঢুকে থাকতে পারে, একটা বাক্যকে ডিফারেন্ট ভাবে বলা যেতে পারে। কালিদাস বলেছিল ফর এক্সাম্পল সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, একজন কালিদাসের যে রাইভাল ছিল সে বলেছিল যে সামনে কাঠটা পড়ে আছে সেটাকে বলো। কালিদাস আরো সুন্দর করে বলেছিল নিরস তরুবর পুরত ভাগে। তাহলে একটা সেন্টেন্সকে আমি কেমন ভাবে বলবো, আমার ডেলিভারি কেমন হবে, ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট স্ট্রাকচার সেটা পাল্টাতে পারে। এই যে পাল্টে যাওয়া, এই যে সেন্টেন্সের মানে পাল্টে যাওয়া এবং এক্সাক্ট তার কনটেক্সট, তার মানেটা, লিটারাল মিনিং মানে সেই তার এক্সাক্ট মানেটা কি, সেটা যে সাবজেক্ট পড়ায় তাকে বলা হয় কি? সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স মানে হচ্ছে দ্য লিটারাল মিনিং অফ দ্য ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। আর আমি একটু আগে যেটা বললাম যে মিনিং ইন কনটেক্সট অফ দ্য ডিসকোর্স, অর্থাৎ সেই মানেটা অন্য কনটেক্সটে, অন্য ডিসকোর্সে অন্য মানে হতে পারে, সেটা মানে হচ্ছে সেটা ছেড়ে যে ফিল্ডে পড়ানো হয় সেই ফিল্ডটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স মানে কি? প্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে সেই ফিল্ড যেটা ল্যাঙ্গুয়েজ যখন অন্য কোনো ডিসকোর্সে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভাবে ব্যবহার হচ্ছে, লিটারাল ভাবে তার সাহিত্যগত বা এক্সাক্ট মানে হিসেবে ব্যবহার হচ্ছে না, তাকে বলা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। আর এই সব কিছু যখন একটা জায়গায় আমি লেখার চেষ্টা করছি, একটা নভেল করছি, একটা নাটক করছি, বা এই যে পুরো প্যারাগ্রাফটা, এটাকে কি বলে? এটাকে বলা হয় টেক্সট। তোমরা বলো না যে টেক্সট, টেক্সট কি রয়েছে তোমাদের? তোমাদের ক্লাস 12-এ কি কি টেক্সট প্রেসক্রাইবড, কি টেক্সট প্রেসক্রাইব ছিল? তো 3-4টে যে কবিতার নাম বলো, বা 3-4টে নাটকের যে নাম বলো, বা 3-4টে নভেলের যে নাম বলো, উপন্যাস, নভেল বলো, লিটারেচার বলো, এটাই তো টেক্সট। টেক্সট অনেক কিছু হতে পারে। টেক্সট ফর এক্সাম্পল বাজারের থলিও টেক্সট, তুমি কিভাবে পড়বে তার উপর ডিপেন্ড করে। তো এই যে টেক্সট, যেটা যে টেক্সট যে বিষয়ে পড়া হয় তাকে বলা হয় ডিসকোর্স। দ্য স্টাডি অফ দ্য টেক্সট নোন অ্যাজ ডিসকোর্স। তাই এগুলো হচ্ছে প্রত্যেকটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ফিল্ডের নাম, ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমান্টিক্স, প্র্যাগম্যাটিক্স, ডিসকোর্স। আর এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের বেসিক ইউনিট, যেগুলো দরকার। স্পিচ সাউন্ড প্রথম, তারপরে ফোনিম। ফোনিম মানে হচ্ছে স্পিচ সাউন্ডের মানেটা, দেন ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, দেন মিনিং অফ দ্য ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, দেন মিনিং ইন দ্য কনটেক্সট অফ দ্য ডিসকোর্স, এর ব্রডার মানে কি, এবং ফাইনালি অনেকগুলো সেন্টেন্স মিলে যখন টেক্সট তৈরি হয়। তাহলে বুঝতে পেরেছো? এই হচ্ছে লিঙ্গুইস্টিক স্টাডির বিভিন্ন যে ক্লাসিফিকেশন, যে বিভিন্ন ধরন, সেটা বলো আজকের তোমরা বুঝতে পারলে কি পারলে না? আজকে এতদূর পড়ালাম হিউম্যান ল্যাঙ্গুয়েজের যে কি কি ক্লাসিফিকেশন, হিউম্যান ল্যাঙ্গুয়েজের যে কি কি ধরন, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ডেফিনেশন এন্ড স্কোপ। পরের দিনের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ভাষার যে কি কি ধরন সেটা বোঝাবো। বলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? টেক্সটটা বলুন তো একবার।
টেক্সট কি? টেক্সট হচ্ছে যখন অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো মিনিংফুল সিস্টেম, অনেকগুলো মিনিংফুল সেন্টেন্স একটা লিটারেচারের পিস তৈরি করে। টেক্সট ক্যান বি এনিথিং। টেক্সট ক্যান বি a piece of poetry, text can be a piece of drama, text can be a piece of novel, and text can even be a piece of paragraph. তুমি কেমন করে পড়ছো তার উপরে ভিত্তি করে যে জিনিসটা তৈরি থাকে টেক্সট বলা, অনেকগুলো সেন্টেন্স মিলিয়ে, and it depends upon you how you are reading that particular piece. তুমি কেমন করে সেটাকে দেখছো, পড়ছো, তার উপরে ডিপেন্ড করে পুরোটা তৈরি হয়, তাকেই বলা হয় টেক্সট। ওকে স্যার। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাস এত দূর থাকলো। নেক্সট আমি কবে ক্লাস নেব তোমাদেরকে বলে দেব, হয় বুধবারে বা অন্য কোনো একদিন ক্লাস নেব। তোমাদের গ্রুপে আমি লিংক দিয়ে দেবো আজকের মতোই গুগল মিটে, তোমরা জয়েন করে যাবে, ঠিক আছে? বেশ, আমি আজকের থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন অ্যান্ড পেশেন্স। তোমরা যে ধৈর্য ধরে শুনেছো এটাই একটা বিরাট ব্যাপার। আমি যেটা করব সেটা হচ্ছে এই ক্লাসের যে আমি পুরোটাই রেকর্ড করলাম, এই রেকর্ডিংটা আমি ইউটিউবে দিয়ে দেবো। তোমরা চাইলেই এই লেকচারটা আবারও শুনতে পারো। আমি তার লিঙ্কটা তোমাদের মানে ইউটিউবে আপলোড করার পরে তার লিঙ্কটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? বেশ বেশ। আর এই যে স্টাডি মেটেরিয়াল গুলো এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, এগুলো পড়লেই হবে মোটামুটি। আর বইটা কেনার চেষ্টা করো, ঠিক আছে? বেশ বেশ, থ্যাংক ইউ এভরিওয়ান, ভেরি গুড, থ্যাংক ইউ।